প্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে বরাবরের মতোই আজকেও দুজন অতিথি আছেন। নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা, এবং আছেন সাংস্কৃতিক সংগঠক, সাংস্কৃতিক কর্মী এবং ব্যবসায়ী ইকবাল লিটন। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মিনা ফারা এবং ইকবাল লিটন, আপনাকেও। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের নিচে স্ক্রলে যে নাম্বারটি আপনারা দেখতে পাবেন, সেই নাম্বারে টেলিফোন করে আপনারাও আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ হতে পারেন। এই দুজন অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে, তাহলে সেটিও দিতে পারেন। নিচে যে সরাসরি নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে আপনিও যোগ দিতে পারেন। আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরু করব আমি মিনা ফারা আপনাকে দিয়ে। আমরা জানি যে গত কয়েকদিন যাবতীয় অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে বেশ আলোড়ন হচ্ছে, বিভিন্ন মাধ্যমে নানান রকম খবর বেরোচ্ছে। অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নিয়ে মানুষের, দেশের এবং দেশের বাইরের মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে যে কেন এই হত্যাকাণ্ডটি কেন হলো, এবং যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী, ব্লগার এবং লেখক হুমকি থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে গেলেন এবং সেটি হলো যে তিনি মারা গেলেন। আমি একটু প্রতিক্রিয়া জানতে চাই। আমরা দেখেছি যে ফেসবুকে অভিজিৎ হত্যাকাণ্ডের পরে আপনি অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন। সেই সব স্ট্যাটাসে যারা এটি ফলো করেছে তারা এই বিষয়গুলো জানে আপনার অবস্থান, কিন্তু তারপরেও আমি একটু জানতে চাই আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ অগণিত দর্শককে টাইম টেলিভিশনের। প্রথমে আমি অভিজিৎ হত্যাকাণ্ডের জন্য আমি খুবই দুঃখিত এবং নিন্দা জানাই। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। সেই বলে আমি বলতে চাই যে এই বিষয়টা নিয়ে বলতে গেলে 1 ঘন্টা লাগবে, কিন্তু 1 ঘন্টা তো সম্ভব না, কারণ এটার অনেকগুলি ডিমেনশন আছে। এতগুলি ডিমেনশন নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা সম্ভব না। তবে আমি চেষ্টা করব সামারাইজ করতে। আমি মনে করি যে অভিজিতের হত্যাকাণ্ড বিষয়টা এমন, সাকিব ভাই, সেটা হচ্ছে যে আপনার আগের যে ভূমিকম্পটা হয়, পরের আরেকটা ভূমিকম্প এসে আগের সুনামিটাকে ধুয়ে মুছে দিয়ে যায়। আরেকটা হয় আমরা আগেরটা ভুলে যাই, পরেরটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। বর্তমানে আমরা মানে সুনামির পর এখন আমরা একটা অসম্ভব রকমের একটা অঘটন নিয়ে আবার ব্যস্ত হয়ে গেছি। মিডিয়াতে তুলকালাম চলছে। আমার প্রথম কথা হচ্ছে যে এই ধরনের সুনামি বারবার কেন হচ্ছে? এটা কি একটা ব্যর্থতাকে চাপা দিতে আরেকটা ব্যর্থতা, একটা ক্রাইসিস সামাল দিতে আরেকটা ক্রাইসিসের সৃষ্টি করা? এখানে কি কোনো ষড়যন্ত্র, একটার পর একটা ঘনীভূত ষড়যন্ত্র একটার পর একটা চলছে? মানে কেউ কি এখানে সামাল দিতে ব্যর্থ হয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে? কারণ অভিজিতের হত্যাকাণ্ডের পরে যে জিনিসগুলি খুব আমার কাছে রিলেটেড মনে হয়, বিডিআর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড এবং অভিজিৎ হত্যাকাণ্ড, এইগুলিকে যদি আমরা একটা ফ্রেমে আবদ্ধ করি, তাহলে আমরা দেখতে পাই যে কোনোটারই সমাধান হয়নি এবং হবেও না। কারণ একটা হত্যাকাণ্ড যখন ঘটে তখন এটার একটা প্রসেস থাকে, একটা প্রক্রিয়া। কোনো সময় কোনো প্রক্রিয়া ফলো করা হয় না, মিডিয়া ঝাঁপিয়ে পড়ে, কিছু লোককে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। যাদেরকে গ্রেপ্তার করা হয়, আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি, লেখালেখিও প্রচুর করেছি। আজকেও নয়া দিগন্তে আমার একটা বড় একটা কলাম আছে, আত্মসংকটে বাঙালি বুদ্ধিজীবীরা। এখানে আমি লাহোর প্রস্তাব থেকে 5ই জানুয়ারি পর্যন্ত কভার করার চেষ্টা করেছি। আমি মনে করি এটা অনেকেরই পড়া উচিত, পড়লে ক্রাইসিসটা বুঝতে পারবে। আমি মনে করি যে তাৎক্ষণিকভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়, আপনি দেখবেন গ্রেপ্তার করলে কিন্তু সবসময় তার সঙ্গে একজনকে দিতে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে, তাকে তার রাইটসগুলো পড়তে হবে, তারপর সবার সামনে। কিন্তু এখানে গ্রেপ্তারগুলো করা হয় রাতের অন্ধকারে, আমাদের অজান্তে। তারপর হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী বলে সে কি বলেছে, রিমান্ডে নেওয়ার পরে সে কি স্বীকার করেছে। ফারাবির বেলায় আমরা দেখেছি যে ফারাবি নাকি স্বীকার করেছে, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে প্ররোচনা দিয়েছে। এগুলো হচ্ছে রায়ের ভাষ্য। তো আইনের দৃষ্টিতে আমি যদি কোর্টে যদি চ্যালেঞ্জ করি, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার মানে কি, হত্যাকাণ্ডগুলো একতরফাভাবে ওয়াশ হয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডের পর হত্যাকাণ্ড হতেই থাকছে। এখানে আত্মপক্ষ সমর্থন, ন্যায় বিচার কোনোটারই আমরা কোনো কিছু দেখছি না। আমি প্রচুর স্ট্যাটাস দিচ্ছি এবং প্রতিদিন আমি শত শত
উত্তর পাচ্ছি, সবাই জানতে চাচ্ছে হচ্ছেটা কি। এখানে শাহরিয়ার কবির সাহেব অন দ্য রেকর্ড বলছি, তার একটা বক্তব্য নিয়ে ফেসবুকে এখন তোলপাড় চলছে। উনি বলেছেন যে হত্যাকাণ্ডের 2 ঘন্টার আগে অজিত রায় মানে পদার্থবিদ উনি মানে অভিজিতের বাবা ফোন জি। করেছেন যে মুক্তামনা ব্লকটা দেশে বন্ধ, বিদেশে চলছে 2 ঘন্টা ধরে, কি ব্যাপার শাহরিয়ার কবির সঙ্গে সঙ্গে বলেছেন আমাদের সরকার, আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সরকার তো এটা করবেন, তাহলে জামাত করেছে, কোট আনকোট। তখন ওখানে প্রশ্ন হচ্ছে এখন যে একটা সাইট যখন চলে সেখানে 2 ভাবে বন্ধ করা যায়। আমার একটা সাইট আছে, আমি জানি, আমি হচ্ছে আমার সাইটের অ্যাডমিন, আমি যে কোনো সময় www.minafara.com আমি বন্ধ করে দিতে পারি, যে কোনো সময় চালায় দিতে পারি। এখানে গভর্নমেন্ট কিছুই করতে পারবে না, যদি গভর্নমেন্ট চায় সে কিছু করতে পারবে। এখন ধরেন আমি ছোট মানুষ, আমার ব্যাপারে কোনো কিছু নাই, কিন্তু অভিজিতের ব্লগটা কিন্তু খুব সেনসিটিভ, আমি পড়েছি এবং যারা পড়েছেন তারা জানেন এখানে ধর্ম বিষয়ে অনেক কিছু বক্তব্য আছে যেটার সঙ্গে অনেকেরই দ্বিমত আছে এবং অনেকেরই ক্ষোভ আছে, এগুলো থাকতেই পারে। কিন্তু একটা সাইট বন্ধ করার ব্যাপারে একটা অ্যাডমিন বন্ধ করতে পারে এবং অথবা গভর্নমেন্ট বন্ধ করে দিতে পারে। কিন্তু গভর্নমেন্ট যদি বন্ধ করে তাহলে কিন্তু একটা অ্যাডমিন যদি বন্ধ করে সে কিন্তু 2টাই বন্ধ করে দিবে, দেশে এবং বিদেশে। কিন্তু বিআরটিসি যদি বন্ধ করে থাকে সে তার সুবিধা মতো বন্ধ করবে যেখানে সে চায়। এই ক্ষেত্রে আমাদের সন্দেহ হচ্ছে যে তাহলে দেশে কেন বন্ধ হলো। বিটিআরসির কথা বলছি যে তাহলে দেশে বন্ধ হলো, বিদেশে বন্ধ হলো না, তার মানে এটা অ্যাডমিন করে নাই, এটা করেছে বিটিআরসি। তাহলে বিটিআরসি কেন বন্ধ করলো? তারপর 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডটা ঘটলো, পুলিশ সেখানে দাঁড়ানো, 200 গজ দূরে আপনার থানা, পুলিশ কেন অ্যাম্বুলেন্স ডাকলো না? কেন বন্যা চিৎকার করলো, তাকে সাহায্য করার জন্য পুলিশ এগিয়ে এলো না? পুলিশ কেন দাঁড়িয়ে দেখলো সেখানে? এই জিনিসগুলি এমন একটা কনস্পিরেসির জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন, যে মানবাধিকার কর্মী হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা যারা ব্লগার মানে ফেসবুক ব্লগার যারা, আমরা বলতে বাধ্য হচ্ছি যে এখানে এমন একটা কিছু আছে যেটা আমরা জানি না। কিন্তু এখানে আরেকটা কথা, যে ঘটনাটা ঘটেছে এখানে অভিজিতের বাবা তিনি কি জানেন সেটা আমাদের জানা উচিত। আমার মনে হয় তাকে নিয়ে জিজ্ঞাসা করা উচিত, যে আমার ধারণা, যে আমার ব্যক্তিগত ধারণা, যে তিনি এমন কিছু জানেন যেটা আমাদের জানা উচিত এবং এটা ষড়যন্ত্রতে অনেকটা সাহায্য করতে পারে। আবার ওই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আসবো, তার আগে আমি একটু ইকবাল লিটন আপনার কাছ থেকে জানতে চাই যে এই অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমরা জানবো। পাশাপাশি একটি বিষয় বলতে চাই যে যেটি মিনা ফারা বলেছেন, যে ফারাবি যে সন্দেহভাজন যাকে গ্রেফতার করা হয়েছে এবং 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, সেটি এসেছে যে র্যাবের রিমান্ডে তিনি প্ররোচনা দিয়েছেন বলে স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের দায় স্বীকার করেননি, তিনি প্ররোচনা দেওয়ার স্বীকার করেছেন। আমরা ফেসবুকে দেখেছি যে ফারাবি তার ফেসবুক স্ট্যাটাসে কমেন্টসে বলেছেন যে এখন অভিজিৎ রায় তো আমেরিকা থাকে, তো অভিজিৎ রায়কে এখন কিছু করা যাবে না, সে যখন বাংলাদেশে আসবে তখন তাকে হত্যা করা হবে। তো এটি কি প্ররোচনা নয়? সেটি মিনা ফারা বলেছেন যে এটি প্ররোচনা স্বীকার করেছে, সেটি কিভাবে করেছে সেই বিষয়টি একটু সন্দেহ আছে। আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ সাকি, সুন্দর প্রশ্ন। টাইম টেলিভিশনের সব দর্শককে জি শুভেচ্ছা। আমি অ্যাকচুয়ালি মিনা ফারা যে কথাটা বলেছেন, জি আমি ওনার সাথে অ্যাকচুয়ালি একমত। আর অভিজিতের মৃত্যুটা সত্যি খুব হৃদয় বিদারক, দুঃখজনক। জি, সাথে সাথে তার পরিবারের সবাইকে আমি সমবেদনা জানাই। অবশ্যই। পাশাপাশি আমি সরকারও কিন্তু খুব আন্তরিক, জি আমি এটা বলতে কুণ্ঠাবোধ করব না, জি, যে অভিজিতের হত্যাকারীকে খুঁজে বের করার ব্যাপারে এখন পর্যন্ত সরকার যতটুকু পদক্ষেপ নিয়েছে এটা আন্তরিকতারই বহিঃপ্রকাশ। যাই হোক, আমি শুধু একটা কথা বলতে চাই যে একটা লোক যদি একটা ধর্মে বিশ্বাস করে, একটা চিন্তা চেতনায় তার বিশ্বাস থাকে, জি, তো ওই বিশ্বাসটাকে যদি আমি
অন্য ধর্মের হয়ে যদি শ্রদ্ধাবোধ না থাকে, তার আমার আদর্শ মূল্যবোধকে আমি যদি সম্মান দিতে না পারি, জি, এটাও কিন্তু আমার এক ধরনের অপরাধ বা অনুচিত কাজ হবে। অনুচিত কাজ হবে। আচ্ছা, জি, আজকে বিশ্বজিতের হত্যার পিছনে অভিজিৎ, সরি, জি, অভিজিতের এটা ঢাকাতেও হচ্ছে, বিশ্বজিৎ বলতে বিশ্বজিৎ অভিজিৎ চলে আসে। আগে তো এটা- বিশ্বজিৎ কয়েকদিন আগে চলে হয়ে তো গেল। একইভাবে বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে। কুপিয়ে মারা জি, হয়েছে। জি, যাই হোক, অভিজিৎ রয় হত্যা। অভিজিতের হত্যার পিছনে যাই থাকুক না কেন, এটাকে আমরা তীব্র নিন্দা জানাই, অবশ্যই নিন্দা জানাচ্ছি। এবং কিন্তু এটাকে বন্ধ করার জন্য জি, এটা কেন হলো এটাও আমাদেরকে খুঁজে দেখতে হবে। জি, তা আমি যদি আমি যেই ধর্মাবলম্বী ওই ধর্মের প্রতি বা আপনি যেই ধর্মাবলম্বী ওর প্রতি যদি আমার শ্রদ্ধাবোধ না থাকে, জি, আমি বিশ্বজুড়ে সবাইকে বলতে থাকি জি, যে আপনার সমালোচনা করতে থাকি সম্মান না দেখিয়ে, ওটা তো আমার কোনো হলো না। আপনার আই মিন ওই ধর্মের প্রতি আমার শ্রদ্ধাবোধ হলো না। জি, এখন আমি মুক্তমনা কি আমার স্বাধীনতা বলেই কি আমি আপনার সম্বন্ধে কটূক্তি করব? এটাও তো আমার ঠিক হবে না। এটা সত্যিকার অর্থে দেখা যাবে আমি যদি আপনার প্রতি আমার মুক্ত মনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আপনাকে বলি, তাহলে আমার যে অরিজিনাল যে মূল্যবোধ আদর্শ ওটার প্রতি আমি আঘাত আনবো। জি, তো যার জন্য আমাদের উচিত যে যে ধর্মাবলম্বী হোক না কেন তার প্রতি শ্রদ্ধাবোধ, জি, তারপরে তার মূল্যবোধ আদর্শকে অনুপ্রেরণা দেওয়া, তাহলে হয়তো বা অভিজিৎ যে নিঃসঙ্গ হত্যা হয়েছে ওটার আবার পুনরাবৃত্তি হবে না। জি, কিন্তু আপনি কি মনে করেন যে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিংবা সামগ্রিকভাবে সব ধর্মের বিরুদ্ধে কথা বলে, যেমন সাধারণত নাস্তিকরা করে থাকেন, যাদের ধর্মে বিশ্বাস নেই তাদের কিন্তু নাস্তিক বলি আমরা, তারা যদি সব ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিন্তু কেউ যদি নির্দিষ্ট করে কখনো কোনো ধর্মের প্রতি যদি তারা যদি বিরুদ্ধে কথা বলেন, তাহলে কি তাকে মেরে ফেলতে হবে? মেরে ফেলতে হবে না, মেরে ফেলতে হবে না, সত্যি না। এটা সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান, জি, মানুষের সেটি তো আছে, এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হলে সেটিও নিশ্চয়ই এটি আইনের আওতায় আনা সম্ভব। তাই বলে আপনি আপনার ধর্মকে কটাক্ষ করে কোনো কথা যদি বলেন, জি, আমার যে টলারেন্সটা, জি, এটা উচিত না আমার। তারপরেও আমার টলারেন্সের অনেক সব দেশেই তো জঙ্গিবাদী উগ্রবাদী থাকে। জি, তো এখন ওদের টলারেন্সটা কতটুকু আছে, যদিও এটা আমরা সূক্ষ্ম দৃষ্টিতে দেখি না, এটা উচিত না, তারপরও করে ফেললো, কিন্তু এটা ঠিক না। এটা আমি দ্বিমত পোষণ করছি। জি, আচ্ছা, যে ধর্ম সম্বন্ধে কথা বললেই যে তাকে মেরে ফেলতে হবে, এটা তো কনক্লুশন হলো না। এটা তো কনক্লুশন হলো না। জি, হ্যাঁ। আচ্ছা ইনাফারা, আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেটি ওই সময় করিনি। সেটি আপনি বলেছেন যে, যেটি আমি ওনাকেও করেছিলাম, যে ফারাবিকে ধরা হলো, ফারাবি যে হত্যার যে প্ররোচনা দিয়েছে সেটি সে স্বীকার করেছে র্যাবের কাছে, কিন্তু আপনি সেটি সন্দেহ প্রকাশন করেছেন যে এটি যে স্বীকার করেছে এটি কতটুকু মানে সত্য বা কতটুকু এটির উপর ভিত্তি রাখা যায়। আপনার কাছে কি মনে হয়? আপনি নিয়মিত ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনার ফেসবুকে একটি অ্যাকাউন্ট আছে, আপনি খুবই একজন মানে কি বলবো যে বেশ সক্রিয় অ্যাক্টিভিস্ট ফেসবুকে এবং নানান অঙ্গনেই সামাজিক ওয়েবসাইটে। সেখানে তো আপনি দেখেছেন যে ফারাবি হত্যার প্ররোচনা দিয়েছে, সে বলেছে যে আমেরিকার থেকে যখন আসবে তখন তাকে হত্যা করা হবে, তারপরেও কেন আপনার এই সন্দেহ? তার আগে আমি আপনাকে একটা ছোট্ট লেকচার দিই। জি, লেকচারটা হচ্ছে কি যে 9/11 হয়েছে 2001 সনে, হ্যাঁ, এখন পর্যন্ত 9/11 কনস্পিরেসি থিওরি নিয়ে বই লেখা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং 9/11 মানে কনস্পিরেসি গ্রুপটা খুব সক্রিয়। যেহেতু আমি সবসময় মিডিয়ার মধ্যে থাকি, আমি মানে শুনি
আমি এনগেজড উইথ দ্য মিডিয়া। আমি সবসময় জানি যে 9/11 নিয়ে মানে কি দুইটা মেরুতে খুব দারুণভাবে বিভক্ত, এবং বলা হচ্ছে যে এটা ইহুদিরা নিজেরা করিয়েছে, এবং এর পক্ষে যে সমস্ত বইপত্র লেখা হয়েছে যথেষ্ট যুক্তি আছে। হয়েছে কি হয়েছে আমি জানি না, কিন্তু এগুলা পড়ার পরে আপনাকে সেগুলা একটা জায়গায় মূল্য দিতে হবে যে এটা কেন বলছে, নিশ্চয়ই এটার পেছনে কারণ আছে, তারা যথেষ্ট রিসার্চ করেছে। সুতরাং আমরা সবকিছু ফেলে দিতে পারি না, 1 নম্বর। 2 নম্বর, আমি আজকে আবারও বলবো আপনি এখানে বুদ্ধিবৃত্তিক সমালোচনা। ঢাকাতে 60টা শো হয় ডেইলি, প্রায় 130 থেকে 40 জন গেস্ট আসে। অধিকাংশ গেস্টই জানে না তাদের উত্তর কি, অধিকাংশ হোস্ট জানে না তাদের প্রশ্ন কি, অধিকাংশ কলার জানে না তাদের কোয়েশ্চেন কি। আমরা এইখানে রয়ে গেছি প্রায় 7 থেকে 8 বছর। সুতরাং আমাদের বুদ্ধির চর্চাটা যে পর্যন্ত না আমরা কয়েক স্টেপ উপরে নিতে পারবো, আমি মনে হয় আমাদের বাংলাদেশ জ্বলতেই থাকবে। বুদ্ধির মধ্যে এক ধরনের আছে যারা সত্যি সত্যি বোঝে না, আরেক ধরনের হচ্ছে যারা জ্ঞান পাপী। আমাদের বুদ্ধির চর্চাটা অনেক বেশি বাড়াতে হবে। ব্যারিস্টাররা যখন অবুঝের মতো আচরণ করে, ব্যারিস্টাররা যখন টেলিভিশনের টক শোতে অবুঝের মতো কথা বলে, আমি খুব অবাক হয়ে যাই। কারণ আমি 9/11 কনস্পিরেসি থিওরি থেকে শুরু করে বসনিয়া, চেচনিয়া, সার্বিনিকা, আর্মেনিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়া, হলোকস্ট, এগুলো পড়ার পরে না আমি সব কিছুকেই আমি কিন্তু বিশ্বাস করতে পারি না। কারণ আমি মনে করি আমাকে সৃষ্টিকর্তা একটা বুদ্ধি বিবেক দিয়ে পাঠিয়েছে, এবং এটা সর্বোচ্চ ব্যবহার আমাকে করতে হবে। আর তাছাড়া আমি 35 বছর আমেরিকাতে, যেহেতু আমি মেইন স্ট্রিট থেকে ওয়াল স্ট্রিট সব জায়গাতেই বিচরণ করেছি, সুতরাং আমার একটু অসুবিধা হয়। আমাদের টকশো, ঢাকাতে 7টা টকশোর যে অধিকাংশ গেস্টের কথা আমি মাঝে মাঝে শুনি, তারপরে আমার খুব কষ্ট হয় এদের বুদ্ধির অনুন্নতি দেখে। 9/11 থিওরি যদি এখনো যদি কনস্পিরেসি থিওরি বলেই যদি এখানে মানে কি হাইলাইটেড হতেই থাকে, এবং এটা নিয়ে বাংলাদেশেও কিন্তু বিশ্বাস করে যে 9/11 একটা কনস্পিরেসি থিওরি। এখন আমি আসি হ্যাকারদের কথায়। আমি কিন্তু আপনাকে এই কথাটা বলি যে পুরা মিডিয়া জগৎকে, মানে পুরা ডিজিটাল জগৎটাকে কিন্তু এখন কন্ট্রোল করছে হ্যাকাররা। রিপোর্ট একটা এসছে 2 সপ্তাহ আগে, গত বছর $7 বিলিয়ন হ্যাকিং হয়েছে। আপনার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে চলে গেছে, এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে চলে গেছে, কারণ পুরো কম্পিউটারটা ওদের দখলে চলে গেছে। ইউক্রেন, অস্ট্রেলিয়া, রাশিয়া, আর এইখানে ব্রাজিল, কয়েক জায়গাতে এই হ্যাকাররা খুব অ্যাক্টিভ, একটা সংঘবদ্ধ মাফিয়া চক্র। এরা বিভিন্ন উপায়ে কম্পিউটারের দখল নিয়ে নিচ্ছে, নিয়ে বিভিন্ন জায়গাতে টাকা পয়সা ট্রান্সফার করছে। কি হয়েছে? ওয়ালমার্ট, হোম ডিপো, এসব জায়গায় মিলিয়ন ক্রেডিট কার্ড চুরি হয়ে গেছে। আপনি জানেন 30-40 মিলিয়ন ডলার আমার ক্রেডিট কার্ডটাও চলে গেছে ওখানে। তার মানে কি, এখন আমরা হ্যাকারদের দুনিয়াতে, হ্যাকারদের কাছে আমরা সম্পূর্ণ অসহায়। আর যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট চুরি হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনার এখানে 4-5টা অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্ট উলটপালট, আপনার ব্যক্তিগত জীবন উলটপালট করে দিতে পারে। আপনাকে দেখাতে পারে যে আপনি 5টা মেয়ের সঙ্গে প্রেম করতেছেন, আমার দেখাতে পারে আপনি চুরি করছেন, দেখাতে পারে আপনি খুন করছেন, আপনি প্রমাণ করতে হবে আপনাকে, এবং আমেরিকাতে আপনি সেটা প্রমাণ করতে পারবেন। বাংলাদেশের ব্যাপারে যেটা হচ্ছে, সব কিছুই বলা হচ্ছে মানে কোনো রকম আত্মপক্ষ সমর্থন ছাড়া এক পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি দোষী, তুমি স্বীকার করছো। কিন্তু আমি যে দোষী না, আমি যে প্রমাণ করতে পারবো যে আমি এই কাজটা করি নাই, অথবা আমাকে যে দোষী প্রমাণ করার মতো যথেষ্ট যুক্তি তর্ক দিয়ে আমাকে যে সুযোগটা দেওয়ার যে সুযোগগুলো আছে মানে জুরিসপ্রুডেন্সে, সেই জিনিসগুলোর ব্যবহার, জুরিসপ্রুডেন্সের ব্যবহার একদমই নাই। ফলে কি হচ্ছে, আপনি বলছেন হ্যাঁ ও বলেছে এইটা, আমি বলছি ও বলেছে এইটা, ওকে খুন করতে চেয়েছে, ও টাকা চুরি করতে চেয়েছে, কিন্তু আইনের ব্যবহার করে, আইনের সর্বোচ্চ ব্যবহার করে, আইনের চোখে একটা কালো কাপড় দিয়ে যে প্রমাণ করার দুইটা নিক্তি যে দুই দিকে থাকে, এটা কিন্তু পুরোপুরি ভারসাম্যহীন হয়ে গেছে বাংলাদেশে। ফলে নৈরাজ্য চলছে এবং ফারাবির ব্যাপারটাও। একজন দর্শকের কাছ থেকে ফোন নিয়ে আসি। একজন দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিন। দুজন অতিথি আছে, এই দুজন অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি টাইম টিভির একজন নিয়মিত দর্শক। জি,
আমি মিনা ফারাকে স্পেসিফিক একটি প্রশ্ন করতে চাই। জি। ওনাকে অনেক আগে থেকে চিনি, ওনার বইমেলা সহ বিভিন্ন জায়গায় দেখেছি এবং ওনার বইয়েরও আমি একজন পাঠক। ওনার কাছে যে প্রশ্নটি, যে উনি তো দীর্ঘদিন যাবৎ একটি নির্দিষ্ট অবস্থানে ছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের সপক্ষে। সাম্প্রতিক সময়ে উনি তার বিপরীত অবস্থানে ওনার লেখালেখি এবং চিন্তা চেতনা দেখছি, এটি আসলে কেন? জি, আর আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, জি, দর্শক উত্তরটা আমি আপনাকে দিচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আমি যে লেখালেখিগুলি করছি, লেখালেখি যদি ফলো করেন দেখবেন এখানে কেন আমি এই প্রশ্নগুলো তুলছি, এটার সঙ্গে সবসময় একটা করে উত্তর থাকে। বিচার হতে হবে নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ বিচার যদি না হয়ে যদি কারো ফাঁসি হয়ে যায়, সেখানে মানবাধিকার কর্মী হিসাবে আমরা অবশ্যই আপত্তি জানাবো সেটা। কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে বিচারটা নিরপেক্ষ হচ্ছে কিনা। আপনি যদি দেখেন যে স্কাইপ কেলেঙ্কারি যেটা হয়েছে, এই স্কাইপ কেলেঙ্কারি পুরো ট্রান্সক্রিপ্ট আমি ট্রান্সলেশন করে অনেক খেটে খুঁটে আমি পত্রিকাতে দিয়েছি, এবং প্রায় 2 মাস আগে। আপনি যদি সময় হয় আপনি নয়াদিগন্তে যোগাযোগ করে কপিটা নিতে পারেন। সেখানে ট্রান্সক্রিপ্টে পুরাপুরি লেখা আছে যে ওরা কিভাবে নিজেদের মতো করে বিচারটা সাজিয়েছে এবং তারা কি করতে চাচ্ছে, যে কাকে ফাঁসি দিলে কার পদোন্নতি হবে এবং কেন ফাঁসি দিতে হবে, এবং এই যে ব্রাসেলস এবং নিউ ইয়র্কের মধ্যে যে নাকি বিচারের সঙ্গে সম্পৃক্ত না, একটা মানে কি অসাংবিধানিক একটা কাজ, এই যে জিয়াউদ্দিনের সঙ্গে যে ঢাকাতে বিচারকের যে আলাপ হচ্ছে, এইগুলা যদি আমেরিকাতে হতো বহু আগে, শুধু মিস ট্রায়ালই না, যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের জেল জরিমানা হতো। এটা শুধু বাংলাদেশে সম্ভব যে স্কাইপ কেলেঙ্কারির পরেও এই বিচার চলতে পারে। আমি যেহেতু বুদ্ধিবৃত্তিক রাজনীতিতে বিশ্বাস করি, আমি বলবো স্কাইপ কেলেঙ্কারির যে ট্রান্সক্রিপ্ট এখনো ইউটিউবে আছে দেখতে পারেন। এরপরে মিস ট্রায়াল করে নতুন করে জাতিসংঘের তত্ত্বাবধানে তাদের উপস্থিতিতে নতুন করে মানে কি এইটাকে অর্গানাইজ করে নতুন বিচারক, নতুন করে সমস্ত লয়ারদেরকে নিয়োগ করে তাদের তত্ত্বাবধানে নিরপেক্ষ বিচার হলে পরে ফাঁসি, মওকুফ যাই হোক, আমার কোনো কিছু বলার ছিল না। কিন্তু স্কাইপ কেলেঙ্কারি পড়ার পরে, ওই ট্রান্সক্রিপ্ট পড়ার পরে আমি মিনা ফারা কোনোদিনও বলতে পারবো না যে এই বিচার নিরপেক্ষ হয়েছে। জি, কিন্তু একসময় তো আপনি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সোচ্চার ছিলেন নিউ ইয়র্কে। আপনি কিভাবে বুঝতে পারেন সাকিব ভাই যে আমি এখনো সেটা বলছি না? আমি বলছি যে এই বিচার নিরপেক্ষ হয়েছে, ওই স্কাইপ কেলেঙ্কারির পর আমি বলতে পারবো না। আমি বিচার চাই, কিন্তু আমি নিরপেক্ষ বিচার চাই, একদম সন্দেহাতীত। কারণ একটা লোক, আপনি জানেন 25% পরিসংখ্যানে দেখা গেছে আমেরিকাতে অতীতে যাদের ফাঁসি হয়েছে, ডিএনএ পরীক্ষার পর দেখা যাচ্ছে প্রায় 20 থেকে 25% লোকের ফাঁসি হয়েছে, তারা কোনো ক্রাইমই করে নাই। এখন তাদেরকে জীবন আপনি ফিরাই দিতে পারবেন? আপনি তো পারবেন না। প্রত্যেকটা জীবন মূল্যবান, সুতরাং জীবন নেওয়ার আগে তাকে মেকশিওর করতে হবে এই লোকটা অপরাধী। কিন্তু স্কাইপ কেলেঙ্কারিতে যে সমস্ত তথ্য বের হয়ে আসছে যে ফাঁসি দিলে পরে তার পদোন্নতি হবে, তাকে আমরা প্রমোশন দিয়ে নিয়ে আসবো, যে কথা স্কাইপ কেলেঙ্কারিতে রয়েছে কোট আনকোট, তো তুমি একটা রায় দিয়ে দাও, তোমাকে আমি এখানে প্রমোশন দিয়ে নিয়ে আসবো। আমি এখানে কি বলবো বলেন? আমি বিচার চাই, কিন্তু আমি নিরপেক্ষ বিচার চাই, সন্দেহাতীত বিচার চাই। জি, আপনার কাছে এই বিষয়ে একটি আপনি প্রশ্ন রাখবো বিরতির পর। তার আগে একটু ছোট্ট করে জানতে চাই যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ যেহেতু এলোই, আপনার এই বিষয়ে মন্তব্য কি? আপনি একজন নিউ ইয়র্কের একজন সংস্কৃতি হিসেবে, সাংস্কৃতিক সংগঠন হিসেবে বাংলাদেশের এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমি যদি প্রগতিশীল একজন জাতীয়তাবাদী মূল্যবোধ আমার ভিতরে থাকে, সচেতন নাগরিক হিসেবে থাকে, আমি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। আমি চাই যে যেই 30 লক্ষ নরনারীর আত্মহতি দিয়েছে দেশের জন্য, ইজ্জত দিয়েছে, সেই দেশের স্বাধীনতার বিরোধী যারা করেছে, পাকিস্তানিরা কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে আমাদের বাঙালিরা যদি হেল্প না করতো, তারা 9 মাস যুদ্ধ হতো না, তারা 4 মাস 5 মাসের ভিতরে ওরা চলে যেতে বাধ্য হতো। কিন্তু আমাদের এই নিজেরা আমরা এটাকে ওদের সাথে কোঅপারেশন করে, যে এটাকে লিঙ্ক করে আমরা 9 মাসে নিয়ে গিয়েছি, আমাদের 30 লক্ষ লোক শহীদ হয়েছে।
তো এটাকে কোনো অবস্থাতেই সত্যিকার অর্থে যেভাবে মেনে নেওয়া যায় না। জি, অনেক মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিয়েছে, অনেক মুক্তিযোদ্ধা 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বরে আমাদের বুদ্ধিজীবীদেরকে দেখিয়ে দিয়েছে। জি, এটা তো বাঙালিরাই দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন অনেকে বলে আজকের জঙ্গিবাদী বা জামাতের ইসলাম বা অন্য যারা যুদ্ধের অপরাধ স্বাধীনতার বিরোধী ছিল, তারা বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো সাধারণ ক্ষমা তো করে দিয়ে গেছে। আর সাধারণ ক্ষমা তো করে দিয়ে গেছে, সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়ে গেছে। তাই বলে কি বিচার হবে না? যে তাদেরকে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওদের বিচার করতে চেয়েছিল সেই 96 থেকে শুরু করে, যদি ধারাবাহিকতা আনা হয়, সেই ধারাবাহিকতা আজকের যে প্রেক্ষাপট, এটা সত্যি মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রশংসার দাবিদার যে বাংলাদেশের মাটিতে শেষ সময় হলো 42 বছর পরে, 47 বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা সত্যি গর্বের জন্য, আমি নিজে এটার পক্ষে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারাও দেখছেন এই অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরবো, সঙ্গেই থাকুন। প্রতিদিন ফ্যাশন পার্কচেস্টারের স্টার্লিং এভিনিউ এবং ওডেল স্ট্রিটের কর্নারে পাচ্ছেন শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, জুয়েলারি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামিক সিডি, ডিভিডি, বই, হিজাব, হজের ইহরাম ও সব ধরনের গিফট সামগ্রী, শেরওয়ানি, পাগড়ি সহ বিয়ের সরঞ্জামাদি শুধু বিক্রি নয়, ভাড়াও দেওয়া হয়। টাইম টেলিভিশনের নাম উল্লেখ করলে পাবেন 20% বেশি ডিসকাউন্ট। প্রতিদিন ফ্যাশন 9297779888। AAA কনসাল্টিং অ্যান্ড গোল্ড মাইন ট্রাভেল। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আমরা নিউ ইয়র্কের ব্যস্ততম জ্যাকসন হাইট অ্যান্ড জামাইকায় আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সেবাসমূহ অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন, ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্রাভেল এজেন্ট। আপনাদের যে কোনো ধরনের সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন 718-478-0003। আপনাদের অতিরিক্ত সেবার জন্য বাংলাদেশের বারিধারায়ও আমাদের একটা পৃথক অফিস রয়েছে, ওখানে যোগাযোগ করতে পারেন 02-984-0954। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত বাংলাদেশের রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন অতিথি, লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা, এবং সঙ্গে আছেন সংগঠক, ব্যবসায়ী এবং সংস্কৃতি কর্মী ইকবাল লিটন। আমি বিরতির পর আপনার কাছে ফিরছি মিনা ফারা একটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে আজকে এই আলোচনায় ঠিক যুদ্ধাপরাধীদের বিষয় নিয়ে আলোচনা করতে চাইনি, কিন্তু যেহেতু একজন দর্শক খুব স্পষ্টভাবে যুদ্ধাপরাধী সংক্রান্ত আপনাকে একটি প্রশ্ন করেছে এবং সেই তার জবাবে আপনি কিছু কথা বলেছেন, সেখান থেকে একটি বিষয় জানার আমার আগ্রহ। সেটি হলো, আপনি বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিষয়ে যে স্কাইপ কেলেঙ্কারি ঘটেছে, স্কাইপে যে বিচারপতির সঙ্গে একজন ব্যক্তির যে কথোপকথন, সেটির মাধ্যমে যেটি বেরিয়ে এসেছে, সেইটা পুরো ট্রান্সক্রিপশন আপনার কাছে আছে, এবং তারপরে আপনি চিন্তা করেছেন যে এই বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ হচ্ছে না, এবং সেই সন্দেহ থেকে আপনি চান যে বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ হোক। সেই জায়গা থেকে কিছুটা হলো আপনি আপনার অবস্থানের একটি পরিবর্তন আমরা দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র স্কাইপ কেলেঙ্কারির ঘটনার কারণেই আপনি আপনার অবস্থান পাল্টালেন বা আপনার চিন্তাটি পরিবর্তন হলো? আপনাকে একটুখানি কারেকশন করে দিই, আমার কাছে নেই
স্কাইপ কেলেঙ্কারি এটা হচ্ছে ইউটিউবে আছে, ইউটিউবে আছে, জি। ইউটিউবে আছে এবং সারা ওয়ার্ল্ডে সবাই দেখেছে, জি। দেখেছে। সুতরাং এটা হচ্ছে একটা অনেক বড় একটা কনটেক্সটে, এটা জি। অনেকগুলি কনভারসেশন আছে, আমি কিছুটা তুলে ধরেছি। জি। আমি মনে হয় যে বুদ্ধিবৃত্তিক সমালোচনা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ আপনি না জেনে যখন মন্তব্য করবেন তখন সেটা দিয়ে কোনো কিছুই হবে না। আপনাকে প্রথমে জানতে হবে, জিনিসটা পড়তে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে, তারপরে ফলাফল যা হয় হবে। আমি জিনিসটা পুরো পড়েছি, স্কাইপ কেলেঙ্কারি না, আমি প্রথম থেকে যুদ্ধাপরাধীদের বিষয়ে আমি অনেক কাজ করেছি ওদের বিচার চেয়ে। আমি অনেক ডকুমেন্টারি করেছি। আমি ট্রাইব্যুনালে যখন ওষুধ ঘরে কিছু হয়ই নাই, গোলাম আরিফ টিপু উনি আমাকে নিয়ে ট্রাইব্যুনালে দেখিয়েছেন 2010 সনে না 11 সনে, আমি নিজে গেছি। শুধু আমার চাইতে বিচার কে বেশি চেয়েছে আমি জানি না। আমি নিজের পয়সা খরচ করে আমি সোহাগপুর গ্রামে গেছি, শেরপুরে আমার বাসার নানান ঘটনা, আমি প্রচুর কাজ করেছি। এবং আমি সেক্টরস কমান্ডার্স ফোরামে যে আমি যুদ্ধাপরাধীর বিচারের জন্য আমার কি আছে তাদেরকে আমি বলেছি। আমি চেয়েছি যে সুষ্ঠুভাবে এবং এদের বিচার হবে, বিচারে যা হবার হবে। সুতরাং এর স্কাইপ কেলেঙ্কারি তো অনেক পরে এসছে, আমার গবেষণা তো বহু আগে থেকে। মানে আমার গবেষণা বই আকারে প্রকাশ হয় নাই, কিন্তু আমি সবসময় লিখে যাচ্ছি ওই যে প্রবন্ধ আকারে। এবং আমি যেহেতু প্রবন্ধ লিখছি, আমার বই লেখাটা হচ্ছে না, কিন্তু আমার মনের মধ্যে যত তথ্য আছে, কেউ যদি আমার কথাগুলি কোনো সময় শোনে এবং বিচার করে যে কিভাবে এখানে বিচার কাজে যে কিভাবে এখানে কি বলবো বিচার কাজটা যে ঠিক মতো হচ্ছে না, এটার পক্ষে আমার অনেক যুক্তি আছে। স্কাইপ কেলেঙ্কারি এটা শুধু একটা ডাইমেনশন, এরকম বহু ডাইমেনশন আপনাকে আমি দেখতে পারি। দর্শক আছেন, আমি একটু আসি। জি, সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, আপনাকে শুনছি। জি, আমি হাসান মাহমুদ নিউইয়র্ক থেকে বলছি। জি, বলুন হাসান মাহমুদ সাহেব। আমার প্রশ্ন হচ্ছে একটি, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি একজন প্রবাসী হিসাবে আমি টেলিভিশন, বিভিন্ন মিডিয়ায়, পত্র পত্রিকায় যে জিনিসগুলো দেখি, আজকে মিনাফারার কথার সাথে আমি একমত। হ্যালো, জি, আমরা শুনছি। মিনাফারাও শুনছেন আপনার কথা? জি, মিনাফারার কথার সাথে আমি আজকে একমত যে একটা দল করলে মানুষ দলের প্রতি অন্ধ হয়ে যায়। একটা মানুষকে যখন সমর্থন করে সেই মানুষের প্রতি সে অন্ধ হয়ে যায়, তার নীতি, ন্যায় সবকিছু বিসর্জন দিয়ে তার পক্ষ অবলম্বন করে কথা বলেন। আজকে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে যে লেখালেখি কথাগুলো বলতেন, সেই মিনাফারা আজকে ওই বিচারকে বিতর্কিত একটা অবস্থানে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে সেটাও বারবার উনি ব্যাখ্যা দিচ্ছে। তারপর আমার মনে হয় যে বাংলাদেশের 18 কোটি বা 16 কোটি বাঙালি বুঝতে কষ্ট হবে না যে আজকের বিচারগুলো, আজকের কোন বিচারই নিরপেক্ষ নয়। আজকে বাংলাদেশে কোন বিচার বিভাগ নিরপেক্ষ নয়। কেন নয়? যে আমরা জানি যে একজন আসামিকে শনাক্ত করার পরে তার জবানবন্দি ম্যাজিস্ট্রেটের আদালতে সরাসরি তার মুখের ভাষা প্রকাশ করা হয়। আর এখানে র্যাব রিমান্ডে নিয়ে কি শুনছে বা কি শোনে নাই সেটা প্রকাশ করা হয় যে সে স্বীকার করছে। তাহলে আপনি র্যাবকে কতটুকু সন্দেহ বা বিশ্বাস করতে পারেন যে আজকে যে র্যাবের সর্বোচ্চ পর্যায়ের অফিসারগুলো নারায়ণগঞ্জের 7 জন লোককে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আপনার বক্তব্যের সারাংশটুকু বুঝতে পেরেছি। তিনি আপনার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। জাস্ট এই দর্শকের ফোনটি নেওয়ার জন্য আপনাকে থামাতে হয়েছিল, আপনি বলুন। আমি বলছি যে এটা তো শুধু একটা ডিমেনশন, স্কাইপ কেলেঙ্কারিতে আসছে অনেক পরে। আমার গবেষণাগুলো এবং আমার সন্দেহগুলো, যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু বিচার ঠিক মতো যে হচ্ছে না, এটার আমি 2011 সালে প্রথম কলম ধরেছি। আমি যখনই দেখেছি এখানে ব্যত্যয় ঘটছে, কেন আমার মনে হয়েছে, কারণ আমি আমেরিকাতে 35 বছর থাকি, আমেরিকার বিচার সিস্টেমের সঙ্গে আমি সম্পূর্ণভাবে পরিচিত, যেহেতু আমি একজন ব্যবসায়ী, ওয়াল স্ট্রিটে ব্যবসা করি, রিয়েল এস্টেটে ব্যবসা করি, সামাজিকভাবে অনেককে আমি জানি, যাদের বিভিন্ন বিপদ আপদ হয় আমি তাদেরকে পরামর্শও দিই। হ্যাঁ, তো আমি জানি যে বিচারটা কত ইম্পর্টেন্ট, সুবিচারটা কত ইম্পর্টেন্ট। এইখানে আপনি যদি একদিকে বলবেন যে তুমি বিচার করো, আর আপনি জনসভায় 30 লক্ষ লোকের 3 লক্ষ লোকের জনসভায় যে বলবেন ফাঁসি দিবে, রায় দিয়ে দেন, আপনি বিচারের হওয়ার আগেই যখন আপনি রায় দিয়ে দিচ্ছেন, আপনি দেখেছেন মন্ত্রীরা কিভাবে ফাঁসি হবেই, এই যে খালেদা জিয়া জেলে যাবেই, এই যে বিচারের আগেই তারা যে রায়গুলা দিয়ে দিচ্ছে, মানে কি আপনি যে যুক্তি
আইন, আপনার জুরিসপ্রুডেন্স কোনো কিছুই আপনার মধ্যে নাই। আপনি একজন মন্ত্রী, যে দায়িত্ব আপনার পালন করা উচিত যে আপনি বিচার বিভাগকে অতিক্রম করবেন না, কিন্তু আপনারা জনসভায় রাস্তাঘাটে বসে, মন্ত্রণালয়ের কোনো খবর নাই, আপনারা বসে সবার বিচার করছেন। আপনাদেরকে আমরা কি আমাদের সবার বিচার করার জন্য নিয়োজিত করেছিলাম? আমাদের ট্যাক্সের টাকা খরচ করে কি আমরা কি আপনাদেরকে কার কবে ফাঁসি হবে সেই দিন গণনা করার জন্য কি আপনাদেরকে আমরা করের টাকা দিয়ে, মঞ্চের পয়সা দিয়ে পাঠাচ্ছি জনসভার জন্য, এক একজনকে 200 টাকা খরচ করে বিরিয়ানির প্যাকেট দিয়ে এগুলো শোনার জন্য? আমরা কি এই জন্যেই আপনাদেরকে করের টাকা খরচ করে বেতন দিচ্ছে যে আপনারা বিচার বিভাগকে বলবেন যে ইমরান সরকারের কথা শুনে আপনারা রায় পাল্টে দেবেন? ইমরান সরকার যেন দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সে বিচারের বিরুদ্ধে কথা বলেছে, আপনারা সেটা শুনে সংসদে আইন উল্টে দিয়ে একজনের ফাঁসি দিয়ে দিলেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা রাষ্ট্রদ্রোহী বলছেন অন্যদেরকে, কিন্তু আপনারা যে কোর্টের আইন দেওয়া রায়কে যে পাল্টে ফেলে সংসদে আইন পরিবর্তন করে আজীবন মৃত্যুদণ্ডকে যে ফাঁসিতে রূপান্তরিত করতে করে ফাঁসি দিয়ে দিলেন, এখানে কি আইনের ব্যত্যয় হয়নি? সুতরাং আমার অনেক প্রশ্ন আছে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, কিন্তু তারপর আমি বলবো আমি বিচার চাই, আমি ন্যায় বিচার চাই, যেন অন্যায় করে কারো ফাঁসি না হয়। আপনাকে ধন্যবাদ। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ এখানেই শেষ করব। আপনার একটু মন্তব্য জানতে চাই, যে দুটি বিষয় বলেছেন, আমি যদি একটি বলি যে এই বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ হচ্ছে না বলে মনে করছেন মিনা ফারা, এবং তিনি ইমরান সরকারকে বলেছেন একজন রাষ্ট্রদ্রোহী। আপনার এই বিষয়ে বক্তব্য কি? আপনার কি মনে হয়? ইমরান রাষ্ট্রদ্রোহী বলে এত আমি ইয়ে করব না, উনি কোন অর্থে বলেছেন হয়তো বা ওনার জ্ঞান আমার থেকে ভালো, তো হতেই পারে। মানে কোন অর্থে রাষ্ট্রদ্রোহী বলেছি আমি ডেফিনিট জেনেই বলেছি, মানে আমি আপনাকে পরিষ্কার করে দেই যে হাইকোর্টের ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন যে এটা ঠিক হয় না। এখন জুডিশিয়াল ব্যাপার অ্যাকচুয়ালি আপনি তো যারা ব্যারিস্টার বা জাজ, লয়ার, আইনজীবী, তারা ওনাদের জুডিশিয়াল কোন দৃষ্টিকোণ থেকে এটা করেছে, এটা আমি আর আপনি তর্কাতর্কি করে কিছুই হবে না, বা যা সাধারণ জনগণ করলেও কিছু হবে না। কিন্তু আইনের কোনো অংশ থেকে বেরিয়ে এসে বা আইনের বহির্ভূত কোনো কিছু করে এটাকে যে রায়টা দিয়েছে ওটাকে পাল্টানো হয়নি, অবশ্যই এটা আইনের ভিতরে আছে, সেইভাবে এটা তো হতেই পারে। জি, আমি একটু আবার অভিজিৎ রয় হত্যাকাণ্ডের বিষয়ে আসতে চাই, সেটিও আমরা শেষ করব, পরে আমাদের আরও কয়েকটি বিষয় আছে আপনাদের কাছে জানার। সেটি হচ্ছে যে অভিজিৎ রায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে, তাকে কুপিয়ে মারা হয়েছে, তার স্ত্রী তার পাশে ছিলেন, সেখানে স্ত্রী চিৎকার করেছেন। যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে সেটি টিএসসিতে, আপনি জানেন, আমরা সবাই জানি বাংলাদেশের টিএসসি একটি খুবই জনবহুল জায়গা, এবং 21শে ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারির বইমেলাকে কেন্দ্র করে এই জায়গাটা আরও বেশি জনবহুল থাকে। তো সেই জায়গাতে যে ঘটনাটি ঘটেছে, সেইখানে আমি যদি নিরাপত্তা ব্যবস্থার কথা বাদই দিলাম, সেই ক্ষেত্রে আমি যদি এটি বলতে চাই যে অনেক মানুষের সামনে একটি মানুষকে মারা হচ্ছে, কেউ এগিয়ে আসছে না। তারপর যেটি হয়েছে, মারার পরে খুনিরা পালিয়ে গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পিছু নেয়নি, কোনো মানুষ, সাধারণ মানুষ তার পিছু নেয়নি, এমনকি একজন মাত্র ফটো সাংবাদিক ছাড়া কেউ তাকে উদ্ধার প্রক্রিয়ায়ও অংশ নেয়নি, যে উদ্ধার করে যে তাকে নিয়ে যেতে হবে হাসপাতালে, সেটি পুলিশ যেমন নেয়নি, কোনো সাধারণ মানুষেও এগিয়ে আসেনি। কেন বাংলাদেশের এই চিত্রটি? কেন মানুষের বিপদে মানুষ কেন এগিয়ে আসবে না? কোন মূল্যবোধের দিকে আমরা যাচ্ছি? আমরা কি বোধহীন হয়ে পড়ছি? এটা আসলে দুঃখজনক। এটা কেন হলো, এটা তো ওখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায়ও এটাকে কেন প্রোটেক্ট দেওয়া হলো না, নাকি তাদের নজরের অগোচরেই হয়েছে? কিন্তু এর আগে অভিজিৎ যদি টেলিফোনিক অনেক থ্রেটিকেও আমরা শুনি এখন, যদি পেয়েই থাকে, অভিজিতের বাবার অভিযোগ যে উনি নাকি পুলিশের ডিআইজিকে, আইজিকে বলেছিল, তো এটার কতটুকু ইয়ে হলো, ওনাদের কি ইয়েটা সেটাও তো আমরা জানি না, বা আসে নাই মিডিয়ার কেউই কিছু বলেনি।
কিন্তু আমার কথা হলো যদি উনি ওরকম নিজের প্রতি এরকম সচেতনই হয়ে থাকতো, জি তাইলে এত থ্রেডিং পাওয়ার পরে আমি কখনোই আসতাম না। আপনাকে যদি কেউ এরকম থ্রেডিং দিত, আপনি এরকম ব্লগার ছিলেন, আপনি এরকম ইয়ে করলেন, আপনার জানের হুমকি দিত, আপনি আমার তো মনে হয় না যে আপনিও এইসব হুমকি উচকিয়ে গেলেন। তাহলে এটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কিছু থাকতে পারে, বা অভিজিৎ হয়তো নাও বুঝতে পারে। আমরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের একটি লেখা দেখেছি যে তিনি তার উপরেও কিন্তু হুমকি এসেছে, হত্যার হুমকি আছে, এখনো আছে, তিনিও হিট লিস্টে আছেন। তারপরেও কিন্তু তিনি একা একাই বইমেলায় যান, তার স্ত্রীর সঙ্গে বইমেলায় যান এবং বেরিয়ে আসেন। হ্যাঁ, তো এটি তো হতেই পারে যে কেউ না বুঝে এটি হতে পারে, আবার এটিও হতে পারে আপনার মতো প্রবাসীরা এখন দেশে যাচ্ছে না এই সংকটের মধ্য দিয়ে ভয়ে। আমি নিজে সাকি আপনাকে বলি, আমি নিজেই কিন্তু গত 2 বছর আমি যেতে সাহস করি না। আমি কিন্তু কোনো পলিটিক্যাল ফিগার না, আমি একজন সৃজনশীল, আমি খেটে খাওয়া মানুষ। আমি কিন্তু আমার নিরাপত্তার জন্য আমার ছেলে মেয়ে নিয়ে যে আমি যাব, ওটা আমি সিকিউর ফিল করি না। তো আর অভিজিৎ তো তার উপরে একেবারে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে, যে হুমকি ছিল সেই শাহবাগের গণমঞ্চ থেকে শুরু করে উনি অনেক ন্যাক্কারজনক অনেক কথা বলেছেন, যেগুলো নাকি সাধারণ মানুষ সহজভাবে হয়তো মেনে নেয়নি। যাই হোক, তারপরও ওনাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল, এখন চলে গেছে, এখন তো আর বলে লাভ নাই। ওনাকে ওটা একটু মূল্যায়ন করা উচিত ছিল আর কি। কিন্তু এখন তো আর বলে লাভ কি। কিন্তু এটা দুঃখজনক যে তাকে এভাবে কুপিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ইয়া করে নেই, কিন্তু এভাবে কুপিয়ে মারা হয়েছে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। জি, আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। বিরতির পর ফিরবো, সঙ্গেই থাকুন। প্রতিদিন ফ্যাশন পার্ক চেস্টারের স্টার্লিং এভিনিউ এবং ওডেল স্ট্রিটের কর্নারে পাচ্ছেন শাড়ি, ব্লাউজ, 3 পিস, জুয়েলারি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামিক সিডি, ডিভিডি, বই, হিজাব, হজের ইহরাম ও সব ধরনের গিফট সামগ্রী, শেরওয়ানি, পাগড়ি সহ বিয়ের সরঞ্জামাদি শুধু বিক্রি নয়, ভাড়াও দেওয়া হয়। টাইম টেলিভিশনের নাম উল্লেখ করলে পাবেন 20% বেশি ডিসকাউন্ট। প্রতিদিন ফ্যাশন 9297779888। AAA কনসাল্টিং অ্যান্ড গোল্ড মাইন ট্রাভেল। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে আমরা নিউ ইয়র্কের ব্যস্ততম জ্যাকসন হাইট অ্যান্ড জামাইকায় আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সেবাসমূহ অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন, ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্রাভেল এজেন্ট। আপনাদের যে কোনো ধরনের সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন 718-478-0003। আপনাদের অতিরিক্ত সেবার জন্য বাংলাদেশের বারিধারায়ও আমাদের একটা পৃথক অফিস রয়েছে, ওখানে যোগাযোগ করতে পারেন 02-984-0954। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন অতিথি, নিউ ইয়র্কের এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা, এবং সঙ্গে আছেন সংগঠক, সংস্কৃতিকর্মী এবং ব্যবসায়ী ইকবাল লিটন। আমি বিরতির পর আপনার কাছে ফিরব বলেছিলাম, সেটি হচ্ছে যে অভিজিৎ রায় হত্যাকাণ্ড সম্পর্কে একটি বিষয় যেটি প্রশ্ন করেছিলাম ইকবাল লিটনকে, সেটি আপনাকে খুব সংক্ষেপে জানতে চাই, পরে অন্য প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে যে এই যে মানুষের সামনে মানুষকে মারা হলো, যখন মারা হচ্ছে তখন কিন্তু কেউ জানে না যে তার ধর্মীয় পরিচয় কি, সে তার ভাই কিনা, তার আত্মীয় কিনা, সে তার ধর্মের লোক কিনা, কেউ কিছু জানে না। তারপরেও কেউ এগিয়ে আসলো না। এই যে এটি কেন বাংলাদেশে এরকম একটি অবস্থায় কেন বাংলাদেশের মানুষ চলে গেছে, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি এটি? ভালো কোশ্চেন।
একটা আসুন আমরা একটা থার্মোমিটার বানাই, আচ্ছা বা মূল্যবোধের থার্মোমিটার বানাই। আপনি সেখানে যত বেশি পুষ্টিকর খাবার দেবেন, একটা মানুষ তত বেশি ভালো হবে, মোটা তাজা হবে, তার স্বাস্থ্য ভালো হবে। আর একটা মানুষকে যত বেশি আপনি ফরমালিন দেওয়া মাছ খাওয়াবেন, খাদ্য খাওয়াবেন, তত বেশি তার লিভার, কিডনিগুলো পচতে শুরু করবে। এগুলোর এফেক্টটা কিছুদিন পরে ধরা পড়বে। আবার ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমাটা ফেলানো হয়েছে, তাৎক্ষণিকভাবে 2 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু এটা রিয়াকশন এখনো চলছে। চেরনোবিলের ক্ষেত্রে যখন বোমাটা ফালানো হয়েছে ভূপালেও, এখনো বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। এটা হচ্ছে মূল্যবোধের থার্মোমিটার। আমাদের মূল্যবোধের মানে কি মানুষটাকে মূল্যবোধের যে ফিগার, এখানে যে ফিডিংটা দেওয়া হচ্ছে আজকে 75 বছর, মানে আমি লাহোর প্রস্তাব থেকে শুরু করছি, আমার যে আর্টিকেলটা আছে 75 বছরের যে পচন প্রক্রিয়া। মুসলিম লীগ ভালো না, ডাইরেক্ট অ্যাকশন ভালো, পাকিস্তান খারাপ, মুসলিম লীগ খারাপ, কিন্তু পাকিস্তান খারাপ, জিন্নাহ ভালো, ক্যাবিনেট মিটিং ভালো, ভাষা আন্দোলন ভালো, আত্মসংকটে বাঙালি বুদ্ধিজীবীরা না এই লেখাটি সম্ভবত। হ্যাঁ, কিন্তু লাহোর প্রস্তাব ভালো না, যুক্তফ্রন্ট, মুসলিম লীগ কোনোটাই ভালো না। তাহলে 6 দফা ভালো, সমাধান দৈনিক আগমারি সম্মেলন, তাহলে এনডিএফ চাই। মৌলানা ভাসানী নাম দিলেন, সেটা নাম ডুইং নাথিং ফ্রন্ট। দিল্লি ভালো না রাওয়ালপিন্ডি ভালো, রাওয়ালপিন্ডি ভালো না দিল্লি ভালো, একবারও সঠিক সিদ্ধান্ত নেয়নি বুদ্ধিজীবীরা। হ্যাঁ জি, আমি একটু নিয়ে নিই দর্শকের ফোন। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন। আমরা স্টুডিওতে 2 জন অতিথি আছেন, তিনি আপনার কথা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বলুন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি আপনাদের নিয়মিত একজন দর্শক। আমি টাইম টেলিভিশন দেখি এবং এই টাইম পলিটিক্স। হ্যালো, জি আমরা শুনছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ জি, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করছি। আমি জ্যাকসন আইডিয়ার একজন বাসিন্দা। ওকে, বলুন। জ্যাকসন আইডি থাকি। আমার নাম আনোয়ার হোসেন। জি, আমার নাম আনোয়ার হোসেন। আমার প্রশ্ন ছিল যে এই যে অভিজিৎ হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড কিনা, বা আমার ইকবাল লিটনের কাছে প্রশ্নটা, ইকবাল লিটনের কাছে প্রশ্নটা যে অভিজিৎ হত্যাকাণ্ডটি এটি কি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, বা এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইকবাল লিটনের কাছে যাব। আপনি যে কথাগুলো বলছিলেন মিনাফারা, তো আমাদেরকে যেভাবে ফিট করা হচ্ছে, মানে আমাদের মানুষটাকে, মূল্যবোধের মানুষটাকে আমাদের পচন শুরু হয়েছে। এখন আমাদের এগুলো তেজস্ক্রিয়াগুলি আস্তে আস্তে, এই জন্যই এখন আর মৃত্যু দেখলে আমাদের কিছু হয় না। কিন্তু আগে কিন্তু একটা লাশ, 2-3টা লাশের জন্য কিন্তু একটা দেশ, মানে কি মুক্তিযুদ্ধের যে আগে কয়টা লাশ পড়ছে, কিন্তু এখন কত লাশ পড়ছে, কিছু হচ্ছে না। বঙ্গবীর একটা কথা বলেছেন, 42 বছর আগে জামাত যা বুঝতে পেরেছিল, কোট আনকোট, 42 বছর পরে আমি সেটা বুঝতে পারছি। আমি যদি আগে জানতাম বাংলাদেশের অবস্থা এরকম হবে, আমি মুক্তিযুদ্ধই করতাম না। এই কথাটা বলার পিছনে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, উনি এমন কিছু দেখেছেন। এখন আমি যেটা আরো বলতে চাচ্ছি যে পুলিশ তো ওইখানেই ছিল, তাহলে পুলিশ কেন অভিজিতের বাবা যেটা বলেছে যে ওইখানেই পুলিশ, সে অভিযোগ করেছে, পুলিশ কিছু করেনি। ফটো সাংবাদিক একজন, সে তাকে নিয়ে গেল, পুলিশের দায়িত্ব ছিল অ্যাম্বুলেন্স কলকে তাকে নিয়ে যাওয়া, সে কেন নিল না? বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যদি আপনি এটাকে মেলান, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময়ও রমনাথ, মানে কি ওই রমনাথ থানার বোধহয় এসআই, তার নামটা ভুলে গেছে, আমি লিখেছিও, সে ওইখানে দাঁড়িয়ে দেখছিল, বিশ্বজিৎকে তারা কোনো সাহায্য করেনি। একজন রিকশাওয়ালা বিশ্বজিতের রক্তাক্ত লাশ তুলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে গেছে। সলিমুল্লাহ বলছে এটা কোন দলের, তার ডাক্তাররা পর্যন্ত নিতে চায় না এই রক্তাক্ত মানুষটাকে, কোন দলের না জেনে, তারপরে সেখানে সে মারা গেছে। আমার কথা হচ্ছে কি, অভিজিৎ থেকে বিশ্বজিৎ, আপনারা যদি দেখেন মানুষের মানে মানুষ এখন আর মানুষের জন্য কান্দে না, কিন্তু পুলিশ কি তার দায়িত্ব পালন করে? পুলিশ তার দায়িত্ব পালন করে। সুতরাং যে সমস্ত পুলিশ ওইখানে ছিল দায়িত্ব পালন করেনি, তাদেরকে আগে রিমান্ডে নেওয়া উচিত ছিল। যে দর্শক ফোন করেছিলেন আনোয়ার হোসেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে, আপনাকে একটি প্রশ্ন করেছেন খুবই সুন্দর, যে এত আলোচিত হচ্ছে যে হত্যাকাণ্ডটি এবং একটি রাজনৈতিক সংকট বাংলাদেশে চলছে, সেই সময়ের একটি হত্যাকাণ্ড, সেটিকে কি এই রাজনৈতিক আন্দোলনের সঙ্গে বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে কি এটি সম্পৃক্ত? যে দর্শক ফোন করে আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার কি মনে হয়? ইকবাল লিটন। ধন্যবাদ আনোয়ার হোসেন সাহেব। কিন্তু এই আপনার প্রশ্ন সুন্দর প্রশ্ন, কিন্তু আমার মনে হয় না যে এটা পলিটিক্যাল কোনো ব্যাপার এটাতে ইনভলভ আছে। এটা আমি ওভাবে রাজনৈতিকভাবে এটাকে আমি মূল্যায়ন বা ব্যাখ্যা করব না। জি, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে যখন কথা এলোই, দর্শকই শুরু করে দিয়েছেন। আমি এখন সর্বশেষ
আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখেছি যে খালেদা জিয়ার গ্রেফতারের বিষয়টি নিয়ে প্রায় আজকে মাস দুয়েক যাবত একটি বিষয় চাউর আছে যে খালেদা জিয়া গ্রেফতার হবেন কি হবেন না। সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা বলছেন প্রতিনিয়ত যে খালেদা জিয়াকে গ্রেফতার করা উচিত এবং গ্রেফতারের প্রক্রিয়াটি আইনিভাবেই ঘটবে বলা হচ্ছে। আমরা দেখেছি কয়েকদিন আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা যখন অনুষ্ঠানটি করছি তখন কিন্তু বাংলাদেশে বুধবার শুরু হয়ে গেছে, এখানে বুধবার না হলেও বাংলাদেশে কিন্তু বুধবার হয়ে গেছে এবং আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে বুধবারই খালেদা গ্রেফতার হতে পারেন এরকম সংবাদও আমরা পেয়েছি। কারণ হচ্ছে যে দুটি দুর্নীতি মামলা আছে সেই দুটি দুর্নীতি মামলার আজকে হাজিরা দেওয়ার তারিখ আছে, তিনি যাবেন কি যাবেন না সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তো আপনার কি মনে হয় এই সামগ্রিক সংকট নিয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো, থ্যাংক ইউ সাকি, ওনার বিরুদ্ধে মাননীয় বিরোধী দলীয় নেত্রী ওনার বিরুদ্ধে যে দুর্নীতির যে দুটো মামলা আছে ওটার তো শুনানির দিন আজকে। জি, এখন এটা ওনাকে গ্রেপ্তারের পিছনে আজকের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এটি ইনভলভ না। জি, কারণ ওনার দুর্নীতি মামলার হাজিরা যদি উনি না দেন, আচ্ছা, ওনার অটোমেটিক্যালি আইনগতভাবে উনি গ্রেফতার হবেন আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি আরো একটু ডিটেইলস আপনার কাছে জানতে চাইবো, একটু আপনাকে থামাতে হলো কারণ আরো একজন দর্শক টেলিফোন করেছেন। সম্মানিত দর্শক, আমরা আপনার কথা শুনবো। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কোথা থেকে ফোন করেছেন এটি বলে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিন। সম্মানিত দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে, একেবারে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন দয়া করে। হ্যালো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ। জি বলুন। বর্তমান বাংলাদেশের যে একটি সংকট চলছে, এই সংকটে প্রবাসী নাগরিক বাঙালিদের পক্ষ থেকে কোন উদ্যোগ কি আপনি কিছু ভাবছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয় জানতে পারিনি, আপনি যে কথাটি বলছিলেন বাংলাদেশের সমকালীন সংকট নিয়ে গ্রেফতার নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেত্রী। জি, বিরোধী দলীয় নেতৃত্ব বলা হচ্ছে না, কারণ আমরা সবাই বলি বিরোধী দলীয় নেত্রী, কিন্তু আসলে তো সংসদের বিরোধী দলীয় নেত্রী উনি নন, উনি এখন বিএনপি চেয়ারপারসন এবং সবচেয়ে বড় ভুলে যাই কারণ আমি তো ওনাকে বরাবরই দেখে আসছি। যাই হোক, তা এখন উনি যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে উনি হবেন ওই বিগত দিনের ওনার যে দুর্নীতির মামলা আছে উনি যদি শুনানি দিতে না যান তাহলে ওনার বেল রিনিউ হবে না, তাহলে ওনার গ্রেপ্তার হয়ে যাবেন। এখন কথা হলো তাহলে জনসমক্ষে বা মিডিয়ারা এটাকে ফলো করবে যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জনপথ আবার গরম হয়ে উঠবে, রাজপথ আবার মিছিলে হয়ে যায়, কিন্তু ওটা তো ভুল। তার ওনার যে গ্রেপ্তারটা হবে ওটা ওনার বিগত সময়ের, এখনো বলা যাচ্ছে না। যদি ওনার আইনজীবীরা ওইভাবে কোর্টে গিয়ে ওনাকে নিয়ে শুনানি দেন, যান উনি, এখন কথা হলো উনি তো বাসা থেকেই বের হন না, মানে অফিস থেকে বের হন না। যদি ওনার আইনজীবীরা ওইভাবে ইয়ে করে নিয়ে যায় তাহলে হয়তো বা গ্রেপ্তার হবে না। আপনাকে ধন্যবাদ। আমি মিনাফারা যে দর্শক ফোন করেছিলেন তার নাম এবং পরিচয়টা আমরা জানতে পারিনি, কিন্তু আপনাকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেছেন। প্রশ্নটা ছিল যে এই যে রাজনৈতিক সংকট চলছে সেখানে প্রবাসীদের পক্ষ থেকে কিছু করার উদ্যোগের কথা আপনি ভাবছেন কিনা বা ইতিমধ্যে করে ফেলেছেন কিনা? আমি ধন্যবাদ দর্শক, আমি আসলে প্রশ্নটার উত্তর দিতে পারবো না, তবে বর্তমানে আপাতত আমি লেখালেখির মধ্যে আছি। একটা উপদেশ আমার আছে অবশ্য, দেশে একটা আমজনতার দল হওয়া উচিত, যেটা ভারতে আছে, মানে আম আদমি পার্টি। সেই ধরনের কোনো কিছু হলে আমার মনে হয় যে there may be some possibilities that we can take some initiative and help our country. That's all I can say for now. জি,
আচ্ছা, আর রাজনৈতিক সংকট নিয়ে এখন রাজনৈতিক সংকট নিয়ে আমার কয়েকটা, আমার এখানে একটা আইপ্যাড আছে, আপনাকে এটা আমি জানি না ক্যামেরাতে ফোকাস করা যাবে কিনা। অর্থনৈতিক দুর্দশার একটা চিত্র আজকের ইনকিলাবে প্রকাশিত, অর্থনৈতিক দুর্দশার একটা চিত্র আজকের ইসেতে আসছে যে 2014 সালে 49% বিজনেস আমাদের হাত ছাড়া হয়ে গেছে। দৈনিক ইনকিলাব ডেট হচ্ছে আজকের ডেটে আর কি, আপনারা দেখে নিতে পারেন, এটা হচ্ছে 4 মার্চ, দেখে নেবেন। আমি সারাদিন এই খবরগুলি ফলো করি। তো এইভাবে বিজনেসগুলো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে এই সংকটের জন্য। বিদেশিরা বলছেন যে খালেদা জিয়া যদি গ্রেপ্তার হয় তাদের ধারণা সংকট আর ঘনীভূত হবে। আমার বিশ্বাস দেশে সাইলেন্ট সিভিল ওয়ার চলছে এবং সেটা সরকার যদি অসুস্থ রাজনীতির থেকে বেরিয়ে না আসে তাহলে পরে ব্যর্থ বাংলাদেশ একটা অনিবার্য পরিণতির দিকেই বাংলাদেশ যাবে। মামলার ব্যাপারে বলতে পারি যে হ্যাঁ, খালেদা জিয়া যদি অন্যায় করে থাকে বিচার হবে, আর কেউ যদি করে থাকে সবারই বিচার হবে, কিন্তু বিচারের নিক্তি সবার জন্য সমান, দাঁড়িপাল্লা যেটা, সেখানে 15টি মামলার জন্য শেখ হাসিনা যদি একদিনও আদালতে না যেয়ে থাকেন, তার মামলা যদি অটোমেটিক্যালি খালাস হয়ে থাকে, তাহলে আমি জনতার আদালতে বিচার চাই। এই জন্য যে আমি একজন মানবাধিকার কর্মী, আমি কোনো দল করি না, তাহলে খালেদা জিয়াকে কেন কোর্টে যেতে হবে? যদি শেখ হাসিনা 15টির মামলা যদি কোর্টে না যেয়ে যদি খারিজ হয়ে যেয়ে থাকে, আমি বিচার চাই, আমি সুবিচার দেখতে চাই, আমি ন্যায় বিচার দেখতে চাই। সুতরাং খালেদা জিয়াকে টানা হ্যাশট্যাগ করলে আমাদের দেশ আরও বেশি গৃহযুদ্ধের দিকে যাবে, এবং সেটা যদি আফগান বা সিরিয়ার মতো পরিস্থিতি কোনো সময় হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কঙ্গোতে $25 ট্রিলিয়ন সম্পদ আছে, এবং সেই সম্পদ নেওয়ার জন্য পশ্চিমারা কারাকারি করে, আর আমাদের সৈন্যবাহিনী সেখানে সন্ত্রাসীদেরকে পাহারা দেয়, সন্ত্রাসীদের থেকে জনগণের পক্ষে পাহারা দেয় যেন খুনাখুনি না করতে পারে। আর আমাদের দেশে বিদেশিরা হামলে পড়েছে, বাংলাদেশ আগে তলাবিহীন ঝুঁটি ছিল, এখন বঙ্গোপসাগর জয়ের পরে এটা একটা বিশাল মানে সম্পদের দেশ হয়ে গেছে। বিদেশিরা হামলে পড়েছে, আর আমাদের সেনাবাহিনীর লোকেরা এখন এখানে খুনাখুনি করছে। ক্রস ফায়ারে 69 দিনে 114 জন ক্রস ফায়ারে নিহত হয়েছে। এটা হচ্ছে 59 দিনে 114 জন ক্রস ফায়ারে নিহত হয়েছে। সুতরাং আমরা কি আলাদা আফ্রিকার থেকে, আমি তো বুঝি না। আরেকটা কথা সেটা হচ্ছে যে মান্না ভাইয়ের ব্যাপারে যে বলতেই হয় যে মান্না ভাই কি বলেছে খোকার সঙ্গে মানে ভাইবারে, এবং আমি বলছি তো আজকাল আমরা হ্যাকের দুনিয়ায় বাস করি। আমার আইপ্যাডে আপনি যে কোনো কিছু ঢুকাই দিতে পারেন এবং আমার কথা টেপ করতে পারেন। সরকারের দখল, সরকার সবার ফোন আলাপ এখন টেপ করে। তাহলে মান্না ভাইয়েরটা টেপ করতে পারলো, মান্না ভাইয়েরটা টেপ করে তাকে বলছে এখন সে রাষ্ট্রদ্রোহী, কিন্তু তারা ফারাবির এটাকে আগে থেকে কেন প্রিকশন নিতে পারলো না? যদি তারা ফলো করেই থাকে সবার সব কিছু, তাইলে আবার কি আইন কি মান্না ভাইয়ের জন্য একরকম, ফারাবির জন্য আরেক রকম, খালেদা জিয়ার জন্য আরেক রকম, আরেকজনের জন্য আরেক রকম, আমার জন্য আরেক রকম? তাইলে পরে ন্যায় বিচার আমরা কার কাছে পাবো? ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। এটাই আমার শেষ কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিনাফারা, এবং ধন্যবাদ ইকবাল লিটন আপনাকেও। দর্শক, আপনারা এই আলোচনা শুনছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের প্রসঙ্গে ইকবাল লিটন বলেছেন যে এটি দুর্নীতি মামলার কারণে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেটির সঙ্গে রাজনীতি সম্পৃক্ত নয়, আইন তার নিজস্ব গতিতেই চলছে। অন্যদিকে মিনাফারা বলেছেন যে যদি আদালতে হাজিরা না দেওয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়ে থাকে বেগম জিয়ার বিরুদ্ধে, তাহলে দুঃখিত, আমি একই ঘটনায় যারা আদালতে হাজিরা দেননি তাদের বিষয়গুলো সেভাবেই দেখা উচিত, এবং তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। দুজনের বক্তব্যই কিন্তু একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে ন্যায় বিচার। আমরা চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারুক, তারা তাদের ভোটাধিকার সঠিকভাবে সুন্দরভাবে সবসময় প্রয়োগ করতে পারুক, কেউ যেন এর বিরুদ্ধে কথা বলতে না পারে। আমরা এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা জানেন এই অনুষ্ঠান আমরা শুক্রবার থেকে মঙ্গলবার প্রতিদিন টাইম টেলিভিশনের যে নিয়মিত 10টার সংবাদ, সেই 10টার সংবাদের পর অনুষ্ঠিত হয়ে থাকে টাইম পলিটিক্স অনুষ্ঠান। সেই অনুযায়ী আগামী শুক্রবার এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হাসানুজ্জামান সাকি বিদায় নিচ্ছি আজকের মতো।